সুপ্রিয় শিক্ষার্থী, নোয়াখালী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন পাঠদান কার্যক্রমে তোমাদের স্বাগতম। তোমরা অবগত আছো, সারা বিশ্ব আজ এক অদৃশ্য শত্রু করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে ক্রান্তিকাল পার করছে। তাই সময়ের প্রয়োজনে আজ আমাদের ঘরে থাকা। এই সময়ে দিক নির্দেশনা, পরামর্শ, দান, ত্রাণ বিতরণ, সেবা এবং চিকিৎসা দ্বারা যারা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। যারা আক্রান্ত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি। আর যারা ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি। আসো, এই সময়ে আমরা আতঙ্কিত না হয়ে সচেতন থাকি। তো প্রিয় শিক্ষার্থী, আমি আজ তোমাদের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার পদার্থবিজ্ঞানের সিলেবাস বিষয়ে কিছু আলোচনা নিয়ে আসব। তো তোমাদের আজকের তোমরা বুঝতে পারছো, আজকে আমি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব দিয়ে শুরু করতে চাই। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব জানার জন্য আমাদের আসলে আলো বা বিকিরণ সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। তোমরা জানো যে আলো যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি বৈশিষ্ট্য হলো আলোকে আমরা কখনো বলি যে আলোক রশ্মি। তো আলোক রশ্মি দিয়ে আমরা আলোর প্রতিফলন, প্রতিসরণ ইত্যাদি ব্যাখ্যা করতে পারি। আবার আলোকে আমরা কখনো দেখি তার ধর্ম তরঙ্গ ধর্ম। তাহলে সেই তরঙ্গ ধর্ম দিয়ে আলোর ব্যতিচার, সমবর্তন, অপবর্তন ইত্যাদি ঘটনা আমরা ব্যাখ্যা করতে পারি। তো আধুনিক পদার্থবিজ্ঞানে যেখানে আলোকে চিন্তা করা হয়েছে যে আলো এক প্রকার কণা, তো এই কণা তত্ত্বটাই ধারণা দিয়েছেন ম্যাক্স প্লাঙ্ক। 1900 সালে এই তত্ত্বটা তিনি উপস্থাপন করেন। তো এই কণা তত্ত্বে আলোকে বলা হয়েছে যে আলো বিচ্ছিন্ন শক্তির প্যাকেট হিসেবে আলো আসবে। সেই বিচ্ছিন্ন শক্তির প্যাকেট আমি একটা উদাহরণ দিলে তোমরা পরিষ্কার হবে। যেমন একটি পাইপের মধ্য দিয়ে যখন পানি যায় এটা অবিচ্ছিন্ন, কিন্তু একটি পাইপের ভিতর দিয়ে যখন আমরা মার্বেল গড়িয়ে যেতে দেখি তখন এইটা মার্বেলের সারি সারি যাওয়াটা, প্রত্যেকটি মার্বেল এখানে আলাদা আলাদা এবং প্রত্যেকটি আলাদা আলাদা হয়ে এখানে আমরা এটাকে বিচ্ছিন্নভাবে ভাবতে পারি। যেমন আকাশে পাখি উঠছে, ঝাঁকে ঝাঁকে পাখি যাচ্ছে, সেখানে প্রতিটি পাখি আলাদা আলাদা কিন্তু ঝাঁকে ঝাঁকে যাচ্ছে। তো আলোকে এইরকম ঝাঁকে ঝাঁকে আলাদা আলাদা প্যাকেট আকারে যাওয়া, এটাই ভাবা হয়েছে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান এর কোয়ান্টাম তত্ত্বে। তো এই কোয়ান্টাম তত্ত্বের শক্তির যে প্যাকেট, সেই শক্তির প্যাকেট, এক একটি শক্তির প্যাকেটকে এক একটি ইউনিট ধরা হয়েছে এবং সেই প্যাকেটকে বলা হয়েছে ফোটন, আর ওই ফোটনকেই বলা হয়েছে কোয়ান্টাম। তো আধুনিক পদার্থবিজ্ঞানে আমাদের এই এক একটি প্যাকেট বা ফোটন কিংবা কোয়ান্টামের জন্য এক একটি শক্তির প্যাকেটের শক্তির পরিমাণ E = h নিউ, যেখানে এইচকে প্লাঙ্কের ধ্রুবক এবং এইচটা হলো প্লাঙ্কের ধ্রুবক, যা 6.63 × 10⁻³ জুল সেকেন্ড এর পরিমাণ। এবং নিউ, যেটা নিউ চিহ্নটা আসলে আধুনিক পদার্থবিজ্ঞানে কম্পাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়। অন্য অন্য জায়গায় আমরা কম্পাঙ্কের চিহ্ন হিসেবে এফ অথবা এন দেখেছি, কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানে এটা বিশেষভাবে ব্যবহার করা হয় নিউ চিহ্ন। নিউ চিহ্ন, এই চিহ্নটা আলোর কম্পাঙ্কের জন্য ব্যবহার করা হয়েছে। তো একটি প্যাকেটের জন্য যদি এইচ নিউ শক্তি থাকে, তাহলে যদি আমাদের একজাক্ট প্যাকেট থাকে, সেখানে যদি একাধিক প্যাকেট থাকে, সেই একাধিক প্যাকেটের জন্য আমরা ইন জেনারেলি এই সমীকরণটাকে E = h নিউ হিসাবে লিখি। তো এইচ নিউ হিসাবে, এইচ নিউ তো আমরা একটি প্যাকেটের শক্তি n মানে হইল 1 2 3 4 ইত্যাদি, যেখানে n দ্বারা বোঝানো হয়েছে কয়টি প্যাকেট নেওয়া হয়েছে। তো আমরা এখানে বুঝতে পারতেছি তাহলে শক্তির পরিমাণটা নির্ভর করতেছে প্যাকেটের শক্তির কম্পাঙ্কের উপর, অর্থাৎ প্যাকেটের যে ফোটনটা আসলো তার কম্পাঙ্কের উপর। আর যদি আমরা একাধিক প্যাকেট নিই তাই তখন সেটা n এর উপর নির্ভর করবে। আদার দেন আমাদের শক্তিটা নির্দিষ্ট থাকবে যদি কম্পাঙ্ক নির্দিষ্ট থাকে। আচ্ছা, আসো আমরা যদি আমরা
আমাদের যেই শহরে দেখি যে সোডিয়াম লাইট জ্বালানো হয় রাতের বেলা, সেই সোডিয়াম লাইটের আলো কিন্তু হলুদ। সেই হলুদ বর্ণের আলোর জন্য তার তরঙ্গ দৈর্ঘ্য হলো 5890 অ্যাংস্ট্রম, যা মিটারে লিখলে 5890 ইন্টু 10⁻10 মিটার, 10⁻−10 মিটার। তো এটা কম্পাঙ্ক আসে 5.09 ইন্টু 10⁻14 হার্টজ, যাকে শক্তিতে রূপান্তর করলে, একটা ফোটনকে শক্তিতে রূপান্তর করলে পাবো ই সমান এইচ নিউ, যার ভ্যালুগুলো আমরা বসাইলে আমরা পেয়ে যাই 3.37 ইন্টু 10⁻−19 জুল। তার মানে একটি হলুদ আলোর ফোটনের শক্তির পরিমাণ হলো এত জুল। তো এখানে জুলকে আবার আমরা কনভার্ট করতে পারি ইলেকট্রন ভোল্টে। তোমরা জানো ইলেকট্রন ভোল্ট হলো আধুনিক পদার্থবিজ্ঞানের শক্তির আরেকটি ক্ষুদ্র একক। তো এই ক্ষুদ্র এককে আসলে পরিবর্তন করার জন্য আমাদের করতে হয় যেটা 3.37 ইন্টু 10⁻−19 জুলকে আমরা আসলে ভাগ করব হলো 1.6 ইন্টু 10⁻−19 দিয়ে ভাগ করে দিলে, এটা এত দিয়ে ভাগ করে দিলে আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান আমাদের এত জুল। তো আমরা যদি 1.6 ইন্টু 10⁻−19 দিয়ে কোনো জুলকে যদি বা কোনো পরিমাণ জুলকে ভাগ করি তবে সেটা ইলেকট্রন ভোল্টে পরিবর্তন হয়ে যাবে। তো এটি আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানে একটি ক্ষুদ্র একক হিসেবে ব্যবহার হয়ে থাকে। তো এই শক্তির প্যাকেট ফোটন কিন্তু আলোর বেগেই চলে, অর্থাৎ এর বেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, এবং এর নিশ্চল ভর 0। কিন্তু চলন্ত অবস্থায়, গতিশীল অবস্থায় এর ভরবেগ আছে। তো ফোটনের যে ভরবেগ আছে সেই ভরবেগ আমরা দেখাতে পারি। সেই ভরবেগ দেখানোর জন্য আমরা তার সাথে আরেকটা বিষয়ে আজকে আলোচনায় নিয়ে আসতে চাই, সেটা হলো ডি ব্রগলি তরঙ্গ, বা আমরা এটাকে সঙ্গে সংযুক্ত করতে পারি ফোটনের ভরবেগ তরঙ্গ কণা দ্বৈত রূপ। এটাও আমাদের এই টপিকের সঙ্গে আমাদের সংযুক্ত আছে। তো আমরা যে E=H নিউ এটা আমরা জানি, আর আমরা জানি আইনস্টাইনের যে আপেক্ষিক তত্ত্ব, সেখান থেকে E= আবার mc², যেখানে c হলো আলোর বেগ আর m হলো আমাদের ফোটনের গতিশীল ভর। তো সেই ক্ষেত্রে mc² = h নিউ, যাকে আমরা ভেঙে পরে লিখতে পারি যে mc × c এত, যা দেখা যাচ্ছে। তো পরে p = hc/λ, যেখানে আমরা c নিউ ল্যামডা থেকে 1/λ = c কনভার্ট করে h/λ। তোমরা দেখো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যে একাধারে তার ফোটনের ভরবেগ, যা p দিয়ে আমরা প্রকাশ করেছি, ভরবেগ আছে, আবার একাধারে সে দেখা যাচ্ছে যে তার তরঙ্গ দৈর্ঘ্য আছে, মানে তরঙ্গ। তার মানে ফোটন এর মধ্যে তরঙ্গ ধর্ম আছে এবং তার ভরবেগও আছে। ভরবেগ থাকে কণার, আর তরঙ্গ ধর্ম তো থাকে বিকিরণের বা শক্তির। তো দেখা যাচ্ছে যে একই সঙ্গে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম সে ধারণ করে, এই জন্য এটাকে তরঙ্গ কণা দ্বৈত রূপ বলা হয়, যাকে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি। যেটা তোমরা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বা ডি ব্রগলি তরঙ্গ সম্পর্কে যদি কোনো প্রশ্ন করা হয়, এইটা তোমরা ব্যাখ্যা করতে পারলে, তোমরা এটা পড়লেই বুঝতে পারবে। এখন আমরা আলোচনা নিয়ে আসব এক্স রে বা রঞ্জন রশ্মি সম্পর্কে। তো অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন যখন কোনো ধাতব পৃষ্ঠে আঘাত করে, তখন সেখান থেকে এক উচ্চ বেদন ক্ষমতা সম্পন্ন বিকিরণ বা শক্তি নির্গত হয়। একেই আমরা এক্স রে বা রঞ্জন রশ্মি বলি। তো দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন এইটা তৈরি করার জন্য আমাদের অবশ্যই একটি ব্যবস্থা থাকে। তো আসো আমরা ইলেকট্রন কিভাবে আমরা তৈরি করতে পারি, সেই ধাপগুলো বা সেই প্রক্রিয়াগুলো জেনে রাখলে আমাদের কাজে লাগবে। তো আমরা জানি যে ইলেকট্রন তৈরি করার 4টা প্রক্রিয়া আছে। প্রথম প্রক্রিয়াটার নাম হলো তাপীয় নিঃসরণ প্রক্রিয়া, দ্বিতীয় প্রক্রিয়া হলো ফটো ইলেকট্রিক নিঃসরণ, তৃতীয়টা হলো গৌণ নিঃসরণ, এবং চতুর্থটা হলো ফিল্ড বা ক্ষেত্র নিঃসরণ। আসলে আমরা এগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই।
আমাদের তাপীয় নিঃসরণ প্রক্রিয়াটা হলো এমন যে আমরা যখন কোনো ফিলামেন্টকে বিদ্যুৎ শক্তি দিয়ে উত্তপ্ত করি, হিট করি, তখন সেখান থেকে ওই উত্তপ্ত শক্তি নিয়ে ইলেকট্রন শক্তি পেয়ে সেখান থেকে নিঃসরিত হয় বা নির্গত হয়। এটাই হলো তাপীয় নিঃসরণ প্রক্রিয়া। আর ফটো ইলেকট্রিক প্রক্রিয়া, এটা আমরা বিস্তারিত আসবো। তারপরে একটু বলে রাখি যে উচ্চ শক্তি সম্পন্ন কোনো ফোটন বা আলো যখন কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হয় সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসার যে ঘটনা, সেটাই হবে ফটো ইলেকট্রিক নিঃসরণ, যেটা আমরা বিস্তারিত পরে আসব। গৌণ নিঃসরণটা হলো এমন যে একটা দ্রুতগতি ইলেকট্রন কোনো ধাতব পৃষ্ঠে আঘাত করে সেখান থেকে আরেকটা ইলেকট্রনকে বের করে নিয়ে আসা প্রক্রিয়াটা হলো গৌণ নিঃসরণ। তোমরা অনেকটা উদাহরণটা এমনভাবে ভাবতে পারো যে একটা আমকে ডিল হিসাবে ব্যবহার করে আমরা যদি ছুঁড়ে মারি কোনো গাছে, সেখান থেকে যদি আরেকটি আম যদি ঝরে পড়ে, তবে এইটাকে আমরা তুলনা করতে পারি গৌণ নিঃসরণের সঙ্গে। অর্থাৎ একটা ইলেকট্রন দিয়ে স্ট্রাইক করে, আঘাত করে আরেকটা ইলেকট্রনকে বের করে নিয়ে আসা। চতুর্থ প্রক্রিয়াটা হলো ক্ষেত্র নিঃসরণ, যেটা আমরা যদি উচ্চ তড়িৎ ক্ষেত্র দিয়ে কোনো ধাতব পৃষ্ঠ থেকে যদি ইলেকট্রন বের করে নিয়ে আসতে পারি, তবে এই প্রক্রিয়াটাকে আমরা বলি ক্ষেত্র নিঃসরণ। তো আমরা আগেই বলেছি যে অত্যন্ত দ্রুতগতির কোনো ইলেকট্রন কোনো ধাতব পৃষ্ঠে আঘাত করলে তা থেকে যে উচ্চ বেদন ক্ষমতা সম্পন্ন এক রশ্মি নির্গত হয় তার নাম হলো এক্স রে। তো আসো এই এক্স রে আমরা কিভাবে তৈরি করতে পারি তার একটা নমুনা আমরা এখানে তুলে ধরব। তোমরা জানো যে এক্স রে আমরা অলরেডি আলোচনায় করেছি যে তাপীয় নিঃসরণ প্রক্রিয়া। এখানে আমরা যে চিত্রটা দেখিয়েছি, আসলে চিত্রটার আমরা একটু যদি বর্ণনা দিই তাহলে তোমাদের তো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এখানে একটা ফিলামেন্ট আছে। এই ফিলামেন্টকে আমরা উত্তপ্ত করছি হলো একটা তড়িৎ সোর্স দিয়ে। তো ফিলামেন্ট যখন উত্তপ্ত হয় তখন থার্মো আয়নিক এমিশন, যেটাকে বলা হয় তাপীয় নিঃসরণ প্রক্রিয়া, এই তাপীয় নিঃসরণ প্রক্রিয়ায় সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়। কিন্তু এই ইলেকট্রনের গতি খুব বেশি হবে তা না। তো এই ইলেকট্রনের গতি যাতে বাড়ানো যায় এবং এর গতি যাতে অত্যন্ত দ্রুত গতিতে পরিণত করা যায়, সেই জন্য উচ্চ বিভব, দেখো 30,000 ভোল্ট থেকে 50,000 ভোল্টের একটা বিভব দিয়ে দেওয়া হয়। সেই বিভবটার নেগেটিভ প্রান্ত দেওয়া হয় ফিলামেন্টের সাইডে, আর পজিটিভ প্রান্ত দেওয়া হয় টার্গেট সাইডে। তো নেগেটিভ প্রান্ত এখানে দেওয়া হয় কারণ কি, যখন ইলেকট্রন নির্গমন হয় তখন সেই ইলেকট্রনের এখানে নেগেটিভ দ্বারা ওই নির্গত ইলেকট্রনকে ধাক্কা দিয়ে দেওয়া হয়, আর প্রকারান্তরের টার্গেটে যখন ধনাত্মক প্রান্ত আছে সেখান থেকে টান দেয়, ইলেকট্রনকে আকর্ষণ করে, ফলে ওই ইলেকট্রনের গতি অনেক বেড়ে যায় এবং একটা দ্রুত গতিতে গিয়ে টার্গেটে আঘাত করে। তখন টার্গেটে আঘাত করলে তার যে গতিশক্তি থাকে সেই গতিশক্তির তা তখন আমাদের এই উচ্চ বেদন ক্ষমতা সম্পন্ন একটা রশ্মিতে পরিণত হয়, যার নাম আমরা বলছি এক্স রে। তো আসো, যদি আমাদের এই সম্পূর্ণ গতিশক্তিটা আমাদের বিভব শক্তিকে কাজে লাগিয়ে সৃষ্টি করা হয়, তাইলে আমরা গতিশক্তি সমান সমান আমরা লিখব, আমাদের ইভি, যেখান থেকে আমরা হাফ এম ভি ইভি লিখতে পারি। তো হাফ এম ভি ম্যাক্সিমাম, অর্থাৎ গতিশক্তিটা যদি সম্পূর্ণ আমরা তার দিয়ে লিখি, তাহলে হাফ এম ভি ম্যাক্সিমাম স্কোয়ার আমরা লিখতে পারি, যেটা ইকুয়াল টু ইবি লিখতে পারি। তো আমাদের যে এক্স রেটা উৎপন্ন হলো সেই এক্স রে কম্পাঙ্ক, অর্থাৎ এক্স রে যদি সম্পূর্ণ গতিশক্তিটা সে যদি শোষণ করে নিয়ে যায়, তবে সেই এক্স রে যদি সম্পূর্ণ শক্তিটা পায়, তবে সেই শক্তির পরিমাণ হবে এইচ নিউ ম্যাক্স, অর্থাৎ সম্পূর্ণ শক্তি যদি সে গ্রহণ করে তবে নিউ ম্যাক্স আকারে লিখবে। আর আমরা এরপরে এটাকে আমরা এইচসি আমরা নিউ সমান কনভার্ট করে লিখতে পারি এইচসি ডিভাইডেড বাই ল্যামডা। তো আমরা যে ইকুয়েশনটা এক্স রের জন্য দেখিয়েছি সেই ইকুয়েশনটা কে ইকুয়াল টু ইবি, এবং পরে আমরা এটাকে ভেঙে এই আকার দেখাইছি। তো এখন আমরা দেখি যে এখানে যে এই সকল চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে, এই চিহ্নগুলোকে আমরা একটু জেনে নিই, তাহলে আমাদের এই এক্স রে সংক্রান্ত কোনো প্রবলেম আমাদের আসলে আমরা সেটা সলভ করতে পারবো সহজেই।
তো এখানে এম, স্মল এম, এটা ইলেকট্রনের ভর, যে ইলেকট্রনটা আমাদের টার্গেটে স্ট্রাইক করবে সেই ইলেকট্রনের ভর। তোমরা এই ইলেকট্রনের ভর জানো 9.1 ইন্টু 10⁻31 কেজি। আর এখানে ভি ম্যাক্স ইলেকট্রনের সর্বোচ্চ বেগ, অর্থাৎ ইলেকট্রন যে সর্বোচ্চ বেগে টার্গেটে আঘাত করে সেই বেগটা এখানে আমাদের ইলেকট্রন ভি ম্যাক্স হিসেবে আছে। ই হলো ইলেকট্রনের চার্জ। তো ইলেকট্রনের চার্জ আমরা জানি 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। আর বি হলো উচ্চ বিভব। আমরা যে উচ্চ বিভব দেখিয়েছি চিত্রে, সেখানে আমরা 30,000 ভোল্ট থেকে 50,000 ভোল্ট, অর্থাৎ যেই বিভবটা প্রদত্ত থাকবে সেটাই আমাদের এখানে ভি এর মান হিসেবে আসবে। আর নিউ ম্যাক্স এটা হলো সর্বোচ্চ কম্পাঙ্ক, অর্থাৎ সর্বোচ্চ কম্পাঙ্ক তখনই আমরা এখানে ভাববো যখন আমাদের সম্পূর্ণ গতিশক্তিটা বা সম্পূর্ণ বিভব, আমাদের যে ইবি শক্তিটা, সম্পূর্ণ শক্তিটা যদি আমাদের এক্স রে পায়, তখন সেই ক্ষেত্রে আমাদের নিউ ম্যাক্স হবে, অর্থাৎ সর্বোচ্চ কম্পাঙ্কটা আমরা পাবো। এখানে বলে রাখি যে তোমাদের যদি কখনো মানে পুরোটা শক্তি যদি আমাদের এক্স রে কর্তৃক শোষিত না হয়, অর্থাৎ এক্স রে যদি পুরোটা শক্তি না নেয়, তবে সেই ক্ষেত্রে কী পরিমাণ শক্তি এক্স রে নিল সেই ধরনের একটা তথ্য হয়তো অনেক সময় আমাদের এখানে প্রবলেমে বাড়তি দিয়ে দেওয়া হবে, যে 90% শক্তি, গতিশক্তির 90% নিয়ে গেল এক্স রে, তবে এক্স রে সেই ক্ষেত্রে কম্পাঙ্ক অন্য একটি কম্পাঙ্ক আসবে। তো আসো এখানে দেখা যাচ্ছে যে আমরা নিউ ম্যাক্সকে কনভার্ট করে পরে লিখছি এইচসি ডিভাইড বাই ল্যামডা মিনিমাম। এখানে মিনিমাম আর এখানে ম্যাক্সিমাম। মিনিমাম ম্যাক্সিমাম হওয়ার কারণ হলো এরা পরস্পর ব্যস্তানুপাতিক, অর্থাৎ যদি আমাদের কম্পাঙ্ক সর্বোচ্চ হয় তবে তরঙ্গ দৈর্ঘ্য হবে সর্বনিম্ন, কারণ এরা পরস্পর ব্যস্তানুপাতিক। তো এখানে ল্যামডা মিনিমামটা হলো সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। তো তোমাদের আমি আরও কিছু পাশাপাশি বাড়িতে কিছু কাজ করার জন্য বলবো, যে আমাদের এক্স রে তো আমরা তৈরি শিখলাম, তো এক্স রে আমাদের এক্স রের যেই ব্যবহার বা এক্স রের যে বৈশিষ্ট্য বা ধর্ম, এগুলো তোমরা একটু বাসায় দেখে নিবে, কারণ এগুলো থেকে অনেক সময় আমাদের কোশ্চেন আসে। তো তোমরা সেগুলো একটু দেখে নিবে। আর আমি সর্বশেষ তোমাদের এক্স রের যেই একক সেটা বলতেছে। এক্স রের একক হলো রন্টজেন। বিজ্ঞানীর নাম অনুসারে এই নামটা দেওয়া হয়েছে, রন্টজেন, ROENTGEN, রন্টজেন। তো এক রঞ্জেন বলতে আমরা কি বুঝি সেটা আমরা দেখব। যে এক রঞ্জেন বলতে আমরা বুঝবো যে যেই পরিমাণ এক্স রে 1 কিলোগ্রাম বায়ুতে 2.58 ইন্টু 10⁻⁻4 কুলম্ব আদান সৃষ্টি করতে পারে, তার পরিমাণকে এক রঞ্জেন বলবো। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা তোমাদের আরেকটি বিষয়ে ধারণা দিতে চাই। সেই বিষয়টা হলো ফটো তড়িৎ ক্রিয়া, ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো ফটো তড়িৎ ক্রিয়া এটা আবিষ্কার করেছিলেন আমাদের বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন। তো এই আইনস্টাইন এই ফটো তড়িৎ ক্রিয়া আবিষ্কার করেছিলেন মূলত যেই তত্ত্বের উপর ভিত্তি করে, তা হলো ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বে আলোকে শক্তির প্যাকেট হিসেবে চিন্তা করা হয়েছিল। ওই শক্তির একটা প্যাকেট যার পরিমাণ এইচ নিউ, শক্তির পরিমাণ এইচ নিউ, সেটাই এসে কোনো ধাতব পৃষ্ঠে পতিত হয়। তো আইনস্টাইন বললেন যে যখন একটা শক্তির প্যাকেট কোনো ধাতব পৃষ্ঠে এসে আপতিত হয়, তখন ওই শক্তিটা কোনো ইলেকট্রন কর্তৃক শোষিত হয়। তখন সেই ইলেকট্রনটা তার যে বন্ধন শক্তি আছে ধাতব পৃষ্ঠের সঙ্গে কিংবা তার পরমাণুর সঙ্গে, নিউক্লিয়াসের সঙ্গে, সেই কিছু শক্তি সে বন্ধন মুক্তির জন্য খরচ করে, যাকে আমরা ডব্লিউ দিয়ে ডিনোট করেছি। আর বাকি যদি শক্তি থেকে থাকে তবেই সেটা আমাদের গতিশক্তি হিসেবে একটা ইলেকট্রন পাবে এবং সেই গতিশক্তি দিয়ে সে ধাতব পৃষ্ঠ থেকে বেরিয়ে আসবে। তাহলে আমাদের ফটোতড়িৎ ক্রিয়ার সংজ্ঞাটা তাহলে আমরা কিভাবে দিতে পারি? ফটোতড়িৎ ক্রিয়ার সংজ্ঞাটা এভাবে দেওয়া যায় যে যথোপযুক্ত কম্পাঙ্কের কোনো আলো ধাতব পৃষ্ঠে আপতিত হলে
তা হতে ইলেকট্রন নির্গমনের ঘটনাকে ফটোতড়িৎ ক্রিয়া বলা হয়। ফটোতড়িৎ ক্রিয়ায় দেখা যায় যে ইলেকট্রনটা নির্গত হয় ওই ইলেকট্রনটার নামকরণ করা হয় ফটো ইলেকট্রন। আসো আমরা সেই যে সমীকরণটা আইনস্টাইন দিয়েছিলেন সেই সমীকরণটাতে যাই। সমীকরণটাতে দেখানো হয়েছে যে আলোটা আপতিত হচ্ছে তার শক্তির পরিমাণ হলো এইচ নিউ। তো এইচ নিউ পরিমাণ শক্তি যখন কোনো ধাতব পৃষ্ঠে এসে আপতিত হলো, সেখান থেকে শক্তিটা একটা অংশ বন্ধন শক্তিতে ব্যয় হয়, বাকি শক্তিটা আমাদের গতিশক্তি হিসেবে আসে। তো যদি আমাদের এমন হয় যে কোনো ধাতব পৃষ্ঠতে ইলেকট্রন মুক্তির জন্য, বন্ধন মুক্তির জন্য সর্বনিম্ন পরিমাণ শক্তি ব্যয় করে থাকে, তবে আমাদের গতিশক্তিটা সেই ক্ষেত্রে সর্বোচ্চ হয়ে যাবে। তো সর্বনিম্ন এই শক্তিটাকেই আমরা বলে থাকি কার্যাপেক্ষক। অর্থাৎ একটি ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন মুক্তির জন্য, বন্ধন মুক্তির জন্য ন্যূনতম যে পরিমাণ শক্তির দরকার সেই শক্তিকে বলা হয় ওই ধাতুর কার্যাপেক্ষক। তো যদি কার্যাপেক্ষক শক্তি বন্ধন মুক্তিতে ব্যয় হয় তবে বাকিটা শক্তি গতিশক্তি হিসেবে আসবে, তো গতিশক্তি তখন সর্বোচ্চ হবে। তো কার্যাপেক্ষককে আমরা ভেঙে লিখতে পারি এইচ নিউ নট। তাহলে এইচ নিউ নট লিখলে, এইচ তো প্লাঙ্কের ধ্রুবক আমরা আগেই বলেছি। তো নিউ নটটা তাহলে কি? নিউ নটটা আমরা এখানে বলেছি এটা শোষণ কম্পাঙ্ক। শোষণ কম্পাঙ্ক। তো শোষণ কম্পাঙ্ক এটা আমাদের খুবই একটা আকর্ষণীয় বিষয়। এটা আমাদের প্রায় কোশ্চেনে এসে থাকে। তো এটা হলো শোষণ কম্পাঙ্ক হলো কোনো ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন বন্ধন মুক্তির জন্য ন্যূনতম যেই কম্পাঙ্কের আলো দরকার, ন্যূনতম যেই কম্পাঙ্কের আলো দরকার সেই কম্পাঙ্ককে বলা হবে শোষণ কম্পাঙ্ক। মানে কেবলমাত্র বন্ধন মুক্তি করতে যেই কম্পাঙ্কের আলো দিলে সেই কম্পাঙ্ককে বলা হবে শোষণ কম্পাঙ্ক। তাহলে আমরা আশা করি শোষণ কম্পাঙ্ক আমাদের ক্লিয়ার। তাহলে আমরা কে ম্যাক্সিমামকে আমরা হাফ এম বি ম্যাক্স স্কোয়ার লিখতে পারি। এখানে বি ম্যাক্স হলো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি অর্থে লিখেছি। তো আমরা এইচ নিউ নটকে ওই আগে আমরা দেখিয়েছি এর আগেও, এইচ নিউ নটকে আমরা এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা এরকম আকারে প্রকাশ করতে পারি, যেহেতু আমাদের সি ইকুয়াল টু নিউ ল্যামডা এটা আমাদের একটা ইকুয়েশন আছে। তো এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা নট, আর বাকিটা আমাদের হাফ এম বি ম্যাক্স স্কোয়ারই থাকলো। তো আসো তাইলে ল্যামডা নটটা তাইলে আমাদের এখন কি? ল্যামডা নটটা হলো শোষণ তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা নটটা হলো শোষণ তরঙ্গ দৈর্ঘ্য। তো শোষণ তরঙ্গ দৈর্ঘ্য এইটা কি? তাইলে শোষণ তরঙ্গ দৈর্ঘ্য, যেমন আমরা শোষণ কম্পাঙ্কের কথা জেনেছি, সেখানে সর্বোচ্চ যেই কম্পাঙ্কের সর্বনিম্ন, সেখানে আমরা বলেছি সর্বনিম্ন, সেখানে আমরা সর্বনিম্ন যেই কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে তা হতে ইলেকট্রন কেবলমাত্র বন্ধন মুক্ত হবে, সেটাকে বলেছি শোষণ কম্পাঙ্ক। এখন শোষণ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ কথাটা শুধু দিতে হবে। সেখানে কারণ হলো আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক পরস্পর স্থানুপাতিক, যার কারণে আমাদের এখানে ওখানে সর্বনিম্ন বলেছি, এখানে আমাদের সর্বোচ্চ কথাটা বলতে হবে। তাহলে আমাদের এখন তাহলে শোষণ তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞাটা দাঁড়ালো এরকম: কোনো ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন কেবলমাত্র বন্ধন মুক্তির জন্য সর্বোচ্চ যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রয়োজন তাকে ওই ধাতুর শোষণ তরঙ্গ দৈর্ঘ্য বলে। শিক্ষার্থীবৃন্দ, আসলে আইনস্টাইনের এই যে কাজটা ফটোতড়িৎ ক্রিয়া, এটা আধুনিক পদার্থবিজ্ঞানের যেহেতু ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব তখনকার সময় নতুন একটি আবিষ্কার, নতুন একটি তত্ত্ব ছিল, ওই তত্ত্বের একটি প্রয়োগ ছিল আইনস্টাইনের এই ফটোতড়িৎ ক্রিয়া। ফলশ্রুতিতে আইনস্টাইনের এই কাজের জন্য স্বীকৃতিস্বরূপ তাকে বিখ্যাত সেই আমাদের নোবেল পুরস্কার, এই নোবেল পুরস্কার তাকে ভূষিত করা হয়। 1921 সালে আইনস্টাইনকে এই ফটোতড়িৎ ক্রিয়া আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ফটোতড়িৎ ক্রিয়ার একটা পরীক্ষা তোমাদের কাছে উপস্থাপন করব।
এই পরীক্ষা দ্বারা আসলে আমরা পটতড়িৎ ক্রিয়ার কিছু বিষয় আরও কিছু বিষয় স্পষ্ট ধারণা পাবো। তো আমরা এখানে একটা এক্সপেরিমেন্টে দেখাইলাম যে একটা নলের ভিতরে, একটা বায়ুশূন্য নলে আলোক যখন এসে একটা পাত, যেই পাতের নাম আমরা দিয়েছি অ্যানোড, সেখানে এসে পড়ে, তখন সেখান থেকেই পটো ইলেকট্রন বের হয়। সেই পটো ইলেকট্রন গিয়ে ক্যাথোডে পৌঁছায়, তখন একটা পটো কারেন্ট সৃষ্টি হয়। তো সেই কারেন্ট কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এর পরিবর্তন কিভাবে হয় সেটা আমরা দেখি। আমরা এখানে একটা ব্যাটারি দেওয়া আছে। এখানে এই ব্যাটারির আবার নিয়ন্ত্রণের জন্য একটা পরিবর্তনশীল রোধের ব্যবস্থা আছে। অর্থাৎ আমরা এ পাতকে সি পাতের সাপেক্ষে ইচ্ছে করলে ধনাত্মক বা ঋণাত্মক অর্থাৎ পরিবর্তন করতে পারি। তো আমরা যদি এ পাতের একে ঋণাত্মক করতেই থাকি তবে কি ঘটবে? এই দিক থেকে যদি আলো আমরা নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ তীব্রতা নির্দিষ্ট এবং কম্পাঙ্ক নির্দিষ্ট ফেলি, তবে আমরা এ পাতকে যদি ঋণাত্মক করতে থাকি, কেবলই নেগেটিভ করতে থাকি, তবে আমাদের ইলেকট্রনের গতিশক্তি ক্রমান্বয়ে বাড়তে থাকবে। কিন্তু এক পর্যায়ে গিয়ে যদি তীব্রতা নির্দিষ্ট থাকে, কম্পাঙ্ক নির্দিষ্ট থাকে, তবে এক পর্যায়ে সুনির্দিষ্ট সংখ্যক ইলেকট্রনই আমাদের সি পাতে পৌঁছাবে। এর চেয়ে বেশি ইলেকট্রন আর পৌঁছাবে না, নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রন পৌঁছাবে। তখন একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট সার্কিটে আসবে। এই কারেন্টটাকে আমরা বলবো সম্পৃক্ত কারেন্ট। আর এটাই আমাদের এই বর্তনী সম্পৃক্তি অবস্থা, এটাই সম্পৃক্তি কারেন্ট নামে পরিচিত। তাহলে সম্পৃক্তি কারেন্টটা কি আবার আমরা একটু বলি। এ পাতের ঋণাত্মক বিভবকে আমরা এমন পরিমাণ বৃদ্ধি করলাম যাতে করে দেখা গেছে যে আর কারেন্ট, এরপরে আর ঋণাত্মকের বিভবের পরিমাণ বৃদ্ধি করলেও কারেন্ট আর বাড়ে না। সর্বোচ্চ যে কারেন্টটা আসে সেটাই হলো সম্পৃক্তি কারেন্ট। এবার আসো, যদি আমরা এখানে আমাদের কম্পাঙ্কের পরিবর্তন করি, তবে আমাদের সম্পৃক্তি, এখানে যে ঋণাত্মক বিভব, এটার মান বৃদ্ধি করতে হবে, স্বাভাবিক ব্যাপার। আর আমরা যদি তীব্রতা বৃদ্ধি করি, তবে আমাদের কারেন্টের পরিমাণ বৃদ্ধি পাবে, কারণ তখন আমাদের তীব্রতা বৃদ্ধির কারণে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে। আচ্ছা, এবার আমরা দেখি যে আমরা যদি এ পাতকে সি এর সাপেক্ষে আমরা ধনাত্মক, অর্থাৎ আমরা যদি আমাদের এখানে পরিবর্তনশীল রোধের অবস্থানের পরিবর্তন করি, তবে এ পাতের অবস্থান পরিবর্তন করি, তবে আমরা এই পাতকে ধনাত্মক করতে পারি। ধনাত্মক এর মান যদি আমরা ক্রমশ বাড়াইতে থাকি, তবে কি ঘটবে? ক্রমশ যদি বাড়াইতে থাকি, তবে দেখা যাবে যে আমাদের ইলেকট্রন সি পাতে আস্তে আস্তে পৌঁছানোর সংখ্যা কমে আসছে। হ্যাঁ, তাহলে কমে আসতে আসতে এক পর্যায়ে দেখা যাবে যে ইলেকট্রন আর যাচ্ছে না। তাহলে ইলেকট্রন যে যাচ্ছে না, কেন যাচ্ছে না? তার মানে আমাদের যে এখানে ধনাত্মক বিভব, সেই ধনাত্মক বিভব আমাদের নেগেটিভ ইলেকট্রনকে আকর্ষণ করে ধরে রাখছে। তাহলে সর্বনিম্ন যে বিভব দিয়ে আমরা সকল ইলেকট্রনকে থামিয়ে দিতে পারি, সেই বিভবটার নাম হলো আমাদের নিবৃত্তি বিভব, স্টপিং পটেনশিয়াল। তোমরা স্টপিং পটেনশিয়াল একটু ভালো করে এটা একটু জেনে রাখবে, কারণ এইটা দিয়ে আমাদের সমীকরণ ইকুয়েশন আছে পরবর্তীতে, স্টপিং পটেনশিয়াল। তো স্টপিং পটেনশিয়াল বা নিবৃত্তি বিভবটা আমরা একটু ক্লিয়ার নিজের নিই। তাহলে এ পাত মানে অ্যানোডে যে ন্যূনতম বিভব দিয়ে সকল ফটো ইলেকট্রনকে থামিয়ে দেওয়া যায়, সেই ন্যূনতম বিভবটাকে আমরা বলবো নিবৃত্তি বিভব। তার মানে ওই সময় আমাদের ইলেকট্রনের গতিশক্তি ইকুয়াল টু হবে ইবি নট। তার মানে এই ইকুয়েশনটা আমরা এক্স রে উৎপাদনেও দেখেছিলাম, কিন্তু সেইখানে আমাদের আঙ্গিক ভিন্ন হলেও ধরনটা এই ইকুয়েশনটাই ছিল। তো আসলে তাহলে এইখানে কে সমান ওই যে ইলেকট্রনের গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তি হাফ এম বি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু যথারীতি ওই যে সেই ইবি নট ইকুয়েশনটা আমরা ব্যবহার করতে পারবো, এবং এই ইকুয়েশনটা এখানে ব্যবহার হয়। এটা থেকে আমাদের প্রবলেম সলভ করতে হয় অনেক সময়। তো তোমরা ফটো তড়িৎ ক্রিয়ার সমীকরণটাকে আমরা যদি লেখচিত্রের সাহায্যে উপস্থাপন করি, তাইলে আমরা কিভাবে এটাকে দেখতে পাই। দেখো, এইচ নিউ সমান এইচ নিউ নট প্লাস কে, তাহলে কে ইকুয়াল টু হয় এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, যেখানে আমরা কেটাকে বলছি আমরা কি, গতিশক্তি।
আবার গতিশক্তিকে আমরা ইভি নট দিয়ে লিখছি একটু আগেই, সেখানে ভি নটটা ছিল আমাদের নিবৃত্তি বিভব বা স্টপিং পটেনশিয়াল। এই স্টপিং পটেনশিয়াল আমরা অলরেডি তোমাদেরকে সংজ্ঞায়িত করেছি, সেটা তোমরা বইতে একটু ভালো করে দেখে নিও। তো যদি আমরা গতিশক্তি বনাম কম্পাঙ্কের লেখচিত্র আঁকি, এই যে গতিশক্তিকে আমরা এই পাশে নিয়ে এসেছি, বাম পাশে নিয়ে এসেছি, গতিশক্তি বনাম কম্পাঙ্কের লেখচিত্র যদি আমরা আঁকি, তবে এটা ওয়াই অক্ষের নেগেটিভ অংশে ছেদকারী একটি সরল রেখা হয়, যেখানে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কটা হলো আমাদের শোষণ কম্পাঙ্ক। তার মানে এখান থেকে শোষণ কম্পাঙ্ক পর্যন্ত কোনো ইলেকট্রন নির্গমনের ঘটনা ঘটে নাই, কারণ বন্ধন মুক্তি হয় নাই। যখনই শোষণ কম্পাঙ্ক অতিক্রম করে গেছে আমাদের আপতিত কম্পাঙ্ক, তখনই আমাদের ইলেকট্রনের অবমুক্তি ঘটেছে এবং ইলেকট্রন নির্গমনের ঘটনা ঘটবে বা ঘটেছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা দেখো লেখচিত্রটাকে কে ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডব্লিউ নট, যাকে আমরা কম্পেয়ার করতে পারি ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি এর সাথে। তো এর কম্পেয়ার করে দেখা যায় যে আমাদের যে দেখা যাচ্ছে যে এইচ আর এম এটা কম্পেয়ারেবল। এম হইল ঢাল, তাইলে এইচ আমাদের এই লেখচিত্রের ঢাল, তাহলে এইচটা কি? প্লাঙ্কের ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি যে গতিশক্তি বনাম কম্পাঙ্ক লেখচিত্রের ঢাল হইল প্লাঙ্কের ধ্রুবক। তো আমরা আসো চিত্র থেকে যদি দেখাই, আমরা দেখাই যে টেন থিটা, আমরা ঢালকে টেন থিটা বের করতে পারাটাই হইলো কোনো লেখচিত্রে টেন থিটা বের করতে পারাটাই হইলো ঢাল। তো চিত্রে আমরা টেন থিটা সমান পি কিউ ডিভাইডেড বাই কিউ আর, পি কিউ সমান এখানে পি আর ডিভাইডেড বাই কিউ আর। তো পি আর সমান আমাদের হলো কে, আর কিউ আর মানে হলো আমাদের এইটুকুন। তো কিউ আর মানে হলো নিউ মাইনাস নিউ নট বাদ দিলে আমাদের এটাই কিউ আর হয়ে যায়। তাইলে আমাদের ঢাল মানে টেন থিটা ইকুয়াল টু হলো কে ডিভাইডেড বাই নিউ মাইনাস নিউ নট। তোমরা দেখো এই ইকুয়েশন থেকে যদি আমরা প্লাঙ্কের ধ্রুবক এইচ এর একটি সলিউশন আনি বা সমাধান আনি, তাহলে সেটাও দেখা যাচ্ছে যে এইচ ইকুয়াল টু কে ডিভাইডেড বাই নিউ মাইনাস নিউ নট হয়। ওইটা থেকে এটা আমরা দেখাইতে পারতেছি। তার মানে আমাদের এইচ ইকুয়াল টু কে ডিভাইডেড বাই নিউ মাইনাস নিউ নট, আবার ঢাল বা টেন থিটা ইকুয়াল টু কে ডিভাইডেড বাই নিউ মাইনাস নিউ নট। তাহলে আমরা এটা পরিষ্কার যে আমাদের কাছে যে আমাদের কে গতিশক্তি বনাম কম্পাঙ্কের লেখচিত্র, এর ঢাল হলো প্লাঙ্কের ধ্রুবক। আরেকটা জিনিস আমাদের এখানে আসো যে ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি, এই যে মাইনাস সি এর জায়গায় আমাদের ডব্লিউ নট, তাহলে ডব্লিউ নট তাহলে কি হলো আমাদের যে ওয়াই অক্ষের নেগেটিভ অংশে যেই জায়গাতে ছেদ করে গেল ওই দূরত্বটা আমাদের কার্যাপেক্ষক প্রকাশ করে। তাইলে দেখো আমরা একটা লেখচিত্র থেকে অনেক কিছু জেনে গেলাম যে কার্যাপেক্ষক হলো ওয়াই অক্ষের নেগেটিভ যে দূরত্বে আমাদের এই লেখচিত্রটা ছেদ করে গেছে, সেই দূরত্বটাই হলো আমাদের এই সমীকরণের কার্যাপেক্ষক। তাহলে এই যে লেখচিত্র দ্বারা আমরা পটতলের ক্রিয়াকে ভালো করে বুঝলাম, এবং এই লেখচিত্র থেকে আমাদের অনেক সময় অনেক কিছু যাচাই করা হয়, আমরা সেই আলোকে কাজ করে যাব। ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমাদের পাঠদান কার্যক্রম এখানে সমাপ্তি। তো আমাদের পরবর্তী পাঠদান কার্যক্রমে আসবে কম্পটন ইফেক্ট, মানে কম্পটন ক্রিয়া। তো ওই বিষয়টা আলোচনা করে আমি আজকের বিষয় এবং পরবর্তী বিষয়ের ওই আলোচনার বিষয়ের উপর ভিত্তি করে সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখার অনুরোধ জানাই, এবং সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো, এই কামনা করছি। ধন্যবাদ সবাইকে।